আসসালামু আলাইকুম এভরিওয়ান, সরকারি অ্যাডমিশন কম্পিটিশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বাফার দ্রবণ। বাফার দ্রবণ নিয়ে যেহেতু ক্লাসটা কন্টিনিউ হতেছে, তোমরা অবশ্যই কী করবে বন্ধুরা, এখনই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা কী করবে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। বন্ধুরা, আমরা আজকে যাব বাফার দ্রবণ। বাফার দ্রবণ একটা ইম্পর্টেন্ট টপিক, সো বন্ধুরা অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। আমরা যদি এখন বাফার দ্রবণ নিয়ে আলোচনা করি, তাহলে বাফার দ্রবণ কি বন্ধুরা, অর্থাৎ কোনো দ্রবণে যদি সামান্য মাত্রায় অ্যাসিড বা ক্ষার যুক্ত করার পরেও ওই দ্রবণের যদি পিএইচ মানের কোনো পরিবর্তন না ঘটে, তাকে আমরা কি বলবো, বাফার দ্রবণ। মানে কোনো একটা দ্রবণ আছে, ওই দ্রবণে আমরা কি করলাম, সামান্য মাত্রায় অ্যাসিড বা ক্ষার যুক্ত করলাম। সামান্য মাত্রায়, একটা মনে রাখবে, সামান্য মাত্রায় যদি অ্যাসিড বা ক্ষার যুক্ত করি, তাহলে ওই বাফার দ্রবণে যদি কোনো রকম পরিবর্তন না ঘটে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বাফার দ্রবণ বলবো। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এবং বাফার দ্রবণ দুই প্রকার, একটা হলো অম্লীয় বাফার দ্রবণ, আর একটা কি ক্ষারীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ। আমরা এখন দেখব কিভাবে অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুত করা হয়, সেটা আমরা দেখব। সো বন্ধুরা অবশ্যই কী করবে, অবশ্যই ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা অবশ্যই কী করবে, অবশ্যই ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে তুলবে। কারণ নিজে শিখলে হবে না, অন্যদেরকেও শেখাতে একটু চেষ্টা করতে হবে। কারণ বন্ধুরা, তুমি যেমন শিখতেছো, তোমার বন্ধুদেরকেও কী করতে হবে, একটু হেল্প করতে হবে। সো বন্ধুরা অবশ্যই শেয়ার করো। আমি তোমাদের 1 মিনিট একটু টাইম দিতেছি। সো বন্ধুরা অবশ্যই শেয়ার করো। তো বন্ধুরা অবশ্যই তোমরা শেয়ার করেছো আশা করি। এখন দেখো যে বন্ধুরা, আমাদের অর্থাৎ বাফার দ্রবণ কয় প্রকার, দুই প্রকার। একটা হলো অম্লীয় বাফার দ্রবণ, একটা কি বন্ধুরা, একটা অম্লীয় বাফার দ্রবণ, আর একটা কি ক্ষারীয় বাফার দ্রবণ। আমরা এখন দেখবো অর্থাৎ অম্লীয় বাফার দ্রবণ কাকে বলে এবং ক্ষারীয় বাফার দ্রবণ কাকে বলে, আমরা সেটা এখন দেখবো। সো বন্ধুরা অবশ্যই তোমরা কি করবে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। অর্থাৎ অম্লীয় বাফার দ্রবণ কাকে বলে, মানে অত্যন্ত দুর্বল প্রকৃতির অ্যাসিড, অত্যন্ত কি করবে, দুর্বল প্রকৃতির অ্যাসিড এবং ওই অ্যাসিডের সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে আমরা কি বলবো, অম্লীয় বাফার দ্রবণ বলো। তাহলে ক্ষারীয় বাফার দ্রবণ কি, মানে অত্যন্ত দুর্বল প্রকৃতির ক্ষার এবং ওই ক্ষারের সাথে শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে আমরা কি বলবো, ক্ষারীয় বাফার বলবো। সো বন্ধুরা আমরা কী বলবো, যদি আমরা আরেকটু সংজ্ঞাটা ভালোভাবে বলি, তাহলে বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ কি, মানে অত্যন্ত দুর্বল প্রকৃতির একটা অ্যাসিড। যদি আমরা অত্যন্ত দুর্বল প্রকৃতির একটা অ্যাসিড নেই, আমরা যদি অর্থাৎ আমরা জানি অর্থাৎ সবচেয়ে দুর্বল অ্যাসিড কি, ইথানোয়িক অ্যাসিড। সবচেয়ে দুর্বল অ্যাসিড কি, ইথানোয়িক অ্যাসিড। অর্থাৎ অত্যন্ত দুর্বল প্রকৃতির একটা অ্যাসিড নিলাম এবং ওই অ্যাসিডের সাথে, মানে এই অ্যাসিডের সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায়, এই অ্যাসিডের সাথে যদি আমরা শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে আমরা কি বলবো, অম্লীয় বাফার দ্রবণ। মানে এই অ্যাসিডটা নেব প্লাস এই অ্যাসিডের সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায়, যেমন শক্তিশালী ক্ষারে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, যেমন এই অ্যাসিডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই, তাহলে কী হবে, সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হবে। তাহলে মানটা কী হবে, সোডিয়াম ইথানয়েড।
অর্থাৎ অত্যন্ত দুর্বল প্রকৃতির অ্যাসিড এবং ওই অ্যাসিডের সাথে একটা শক্তিশালী কি ক্ষারের বিক্রিয়ায়, যেমন সোডিয়াম, এই অ্যাসিডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে কি উৎপন্ন হবে, ওই অ্যাসিডের সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন যে লবণ, এই উৎপন্ন লবণকে আমরা কি বলবো, অম্লীয় বাফার দ্রবণ। এই পুরোটাকে আমরা কি বলবো, অম্লীয় বাফার দ্রবণ। তাহলে ক্ষারীয় বাফার দ্রবণ কি হবে, অত্যন্ত দুর্বল প্রকৃতির ক্ষার। আমরা সবচেয়ে জানি সবচেয়ে দুর্বল প্রকৃতির ক্ষার হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অত্যন্ত দুর্বল প্রকৃতির ক্ষার প্লাস ওই ক্ষারের সাথে শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়ায়, যদি আমরা শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, যেমন অ্যামোনিয়াম, যদি শক্তিশালী অ্যাসিড আমরা কি জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মানে অত্যন্ত দুর্বল প্রকৃতির অ্যাসিড এবং ওই অ্যাসিডের সাথে অত্যন্ত দুর্বল প্রকৃতির ক্ষার এবং ওই ক্ষারের সাথে শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে এসিএল বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। মানে উৎপন্ন লবণকে আমরা কি বলবো, এই পুরাটাকে আমরা কি বলবো, ক্ষারীয় বাফার দ্রবণ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের সংজ্ঞা এখান থেকেই দিতে পারি, মানে অত্যন্ত দুর্বল প্রকৃতির অ্যাসিড এবং ওই অ্যাসিডের সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে আমরা অম্লীয় বাফার দ্রবণ, এবং অত্যন্ত দুর্বল প্রকৃতির ক্ষার এবং অত্যন্ত দুর্বল প্রকৃতির ক্ষার এবং ওই ক্ষারের সাথে শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে আমরা কি বলবো, ক্ষারীয় বাফার দ্রবণ বলবো। তো বন্ধুরা আশা করি তোমরা অর্থাৎ বাফার দ্রবণ সম্পর্কে একটু বিস্তারিত হলেও জানতে পেরেছো। এবং বাফার দ্রবণ বন্ধুরা একটা ইম্পর্টেন্ট টপিক, এবং যে ক্ষমতার জোরে বাফার দ্রবণের পিএইচ মানটা স্থির রাখে তাকে আমরা কি বলবো, বাফার ক্ষমতা। এরা অনেক সময় ক নম্বরে আসতে পারে বন্ধুরা, অবশ্যই মনে রাখবে। মানে যে ক্ষমতার জোরে বাফার দ্রবণ পিএইচ মানটাকে স্থির রাখে তাকে আমরা বাফার ক্ষমতা বলবো, এবং যে কার্যক্রমের মাধ্যমে পিএইচ মানটা স্থির রাখে তাকে বাফার ক্রিয়া, এবং যে ক্রিয়া কৌশলের মাধ্যমে বাফার দ্রবণ পিএইচ মান স্থির রাখে তাকে বাফার ক্রিয়া বলা হয়। তাহলে আমরা এখান থেকে কয়টা সংজ্ঞা পেলাম, বাফার ক্ষমতা আর একটা বাফার ক্রিয়ার সংজ্ঞা পেলাম। মানে যে ক্ষমতার জোরে বাফার দ্রবণ তার পিএইচ মানটাকে স্থির রাখে তাকে আমরা বাফার ক্ষমতা, এবং যে কার্যক্রমের মাধ্যমে পিএইচ মানটাকে স্থির রাখে বা যে ক্রিয়া কৌশলের মাধ্যমে বাফার তার পিএইচ মানটাকে স্থির রাখে তাকে বাফার ক্রিয়া বলা হয়। সো বন্ধুরা আশা করি তোমরা অর্থাৎ বাফার দ্রবণ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছো। আমরা এখন যাব বাফার দ্রবণের ক্রিয়া কৌশল সম্পর্কে। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল নিয়ে আমরা এখন আলোচনা করবো। অর্থাৎ বাফার দ্রবণ কিভাবে ক্রিয়া কৌশল, অর্থাৎ যদি অনেক সময় আসে অর্থাৎ বাফার দ্রবণের ক্রিয়া কৌশল অথবা বাফার দ্রবণের কি ক্রিয়া কৌশল, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল অর্থাৎ বাফার দ্রবণ, অনেক সময় প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, বাফার দ্রবণ কিভাবে পিএইচ মানটাকে স্থির রাখে। এই দুইটা প্রশ্নের যে কোনো একটা ঘুরে ফিরে আসতে পারে, কিন্তু দুইটা প্রশ্নের প্রায় একই টাইপ বন্ধুরা, অর্থাৎ দুইটা প্রশ্ন একই, অর্থাৎ বাফার দ্রবণ কিভাবে পিএইচ মানটাকে স্থির রাখে, অর্থাৎ বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এই দুটো একই বন্ধুরা। অর্থাৎ এই দুটো যদি আমরা ব্যাখ্যা দিতে চাই অবশ্যই আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ বাফার দ্রবণ কিভাবে তার পিএইচ মানটাকে স্থির রাখে, তাহলে আমরা যদি বলতে চাই তাহলে তোমরা কি বলবে, প্রথমে বাফার দ্রবণের কি দেবে, সংজ্ঞাটা দেবে, দিয়ে বলবে যেমন উদ্দীপক আকারে যদি একটা থাকে, যদি উদ্দীপক আকারে থাকে তাহলে উদ্দীপক আকারে ব্যাখ্যা দেবে। ধরে বাফার দ্রবণের প্রথমে সংজ্ঞা দিলে দিয়ে বলে উদ্দীপকের অ্যাসিডটি, যদি উদ্দীপকের অ্যাসিডটি ইথানোইক অ্যাসিড হয়, ধরো একটা উদ্দীপকের এই অ্যাসিডটি আছে, ইথানোইক অ্যাসিড আছে, উদ্দীপকের অ্যাসিডটি কি আছে, ইথানোইক অ্যাসিড। তোমরা কি বলবে, যেহেতু কি বলবে, মানে উদ্দীপকের অ্যাসিডটি ইথানোইক অ্যাসিড এবং এর সাথে ক্ষার যোগ করলে কি হবে, সোডিয়াম ইথানয়েট, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা যোগ করি তাহলে কি হবে, সোডিয়াম ইথানয়েট উৎপন্ন হবে। যেহেতু কি হবে বন্ধুরা, দ্রবণটি একটা অম্লীয় দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণে পরিণত হয়েছে, সে কারণে অম্লীয় বাফার দ্রবণে সামান্য যদি অ্যাসিড বা ক্ষার যোগ করলে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ মানে কি হবে না, কোনো পরিবর্তন ঘটবে না, কারণ অত্যন্ত দুর্বল প্রকৃতির অ্যাসিড এবং ওই অ্যাসিডের সাথে শক্তিশালী যদি আমরা ক্ষারের বিক্রিয়া ঘটাই, শক্তিশালী ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণটাকে আমরা কি বলবো, অম্লীয় বাফার দ্রবণ বলবো। এবং
অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুত করা হয়। অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুত করা হয় এবং অম্লীয় বাফার দ্রবণে অ্যাসিড এবং লবণের সামান্য মানে সাম্যাবস্থার ইকুয়েশনটা তোমরা দেখাবে। ধরো এই ইকুয়েশনটা প্রথমে দেখাবে, দেখার পর অ্যাসিড এবং ক্ষারের অর্থাৎ সাম্যাবস্থায় ইকুয়েশনটা দেখাবে। অর্থাৎ প্রথমে ইথানোয়িক অ্যাসিডটা কী হবে, ইথানোয়িক অ্যাসিডটা ভেঙে যাবে, মানে ইথানোয়িক অ্যাসিডটা ভেঙে যেয়ে কী তৈরি করে, ইথানয়েড আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন। এখানে যদি আমরা কি করি, যদি আমরা সামান্য মাত্রায় ক্ষার যোগ করি, ক্ষার মানে কি ওএস আয়ন, ক্ষার মানে কি আমরা জানি ওএস আয়ন, যদি আমরা ক্ষার যোগ করি তাহলে কি হবে, এখানে ওএস আয়ন এবং H+ আয়ন মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে। অনুরূপভাবে যদি আমরা লবণ ইথানোয়িক অ্যাসিডকে এবং লবণ সোডিয়াম ইথানয়েডকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হবে, ইথানয়েড আয়ন আর কি তৈরি করবে, সোডিয়াম আয়ন তৈরি করবে, ইথানয়েড আয়ন এবং সোডিয়াম আয়ন তৈরি করবে। এখানে যদি আমরা কি H+ যোগ করি, যেহেতু এখানে H+ এর ঘাটতি আছে তাহলে কি হবে, H+ আয়ন এবং ইথানয়েড আয়ন কি করবে, মিলে কি তৈরি করবে, ইথানোয়িক অ্যাসিড। দেখো বন্ধুরা, অর্থাৎ এখানে সামান্য যদি আমরা ক্ষার বা অ্যাসিড যোগ করি, ক্ষার মানে কি ওএস আয়ন এবং অ্যাসিড মানে H+ আয়ন, যদি আমরা যোগ করি তাহলে কি হবে, পুনরায় দ্রবণটা আগের মতো ফিরে আসে। তাহলে মানে এখানে এই বিক্রিয়ায় যদি আমরা সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে কি হবে, অর্থাৎ অ্যাসিডের ওএস আয়ন এবং ক্ষারের H+ আয়ন যোগ করে কি উৎপন্ন করবে, অ্যাসিডের H+ আয়ন এবং ক্ষারের ওএস আয়ন বিক্রিয়া করে পরস্পর পানি উৎপন্ন করে। মানে এতে H+ আয়নের কোনো ঘাটতি ঘটবে না, আয়নের কোনো ঘাটতি ঘটবে না। এভাবেই অম্লীয় বাফার দ্রবণ তার পিএইচ মানটাকে কি রাখে, স্থির রাখে। সো বন্ধুরা, আশা করি এভাবে বাফার দ্রবণ তারা কী করে, পিএইচ মানটাকে স্থির রাখে অথবা বাফার দ্রবণের ক্রিয়া কৌশল এইটাই। সো বন্ধুরা, আশা করি তোমরা কিছুটা হলে বাফার দ্রবণ সম্পর্কে বুঝতে পেরেছো। অর্থাৎ এই অম্লীয় বাফার দ্রবণ নিয়ে আমরা কাজ করলাম। এই বাফার দ্রবণে যদি আমরা সামান্য মাত্রায় যেমন ক্ষার বা অ্যাসিড যোগ করি, তাহলে ক্ষার যোগ করলে মানে পানি উৎপন্ন হবে এবং অ্যাসিড যোগ করলে পুনরায় বিক্রিয়াটা আগের মতো ফিরে আসবে। সো বন্ধুরা, দেখো, অর্থাৎ এই দ্রবণে বাফার দ্রবণে তার কোনো প্রভাব রাখতে পারেনি, এই কারণে বাফার দ্রবণ পিএইচ মানটা কি থাকে, স্থির থাকে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। অনুরূপভাবে যদি বলে ক্ষারীয় বাফার দ্রবণ সম্পর্কে, তোমরা অবশ্যই এটা বলবে, এইটুকু প্রথমে ক্ষারীয় বাফার দ্রবণের একটি সংজ্ঞা দিলে, যেমন অত্যন্ত দুর্বল প্রকৃতির ক্ষার এবং ওই ক্ষারের সাথে শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন লবণকে একত্রে আমরা কী বলবো, ক্ষারীয় বাফার দ্রবণ বলবো। এবং ক্ষারীয় বাফার দ্রবণে অম্ল এবং ক্ষারের সাম্যাবস্থার ইকুয়েশনটা একটু দেখে দেবে। ক্ষারীয় বাফার দ্রবণে অম্ল এবং ক্ষারের ইকুয়েশনটা দেখা দেবে। যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা বিয়োজিত করি তাহলে কী হবে, অ্যামোনিয়াম আয়ন প্লাস ওএস আয়ন। এখানে যদি আমরা কি যোগ করি, H+ যোগ করি, এখানে যেহেতু H+ এর ঘাটতি আছে, H+ যোগ করলে কী হবে, পানি উৎপন্ন হবে। অনুরূপভাবে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা কি লিখি, ভেঙে লিখি, বিয়োজিত করি তাহলে কী হবে, অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরিন আয়ন। যেহেতু এখানে কি আছে, ওএস আয়নের ঘাটতি আছে, যদি আমরা ওএস আয়ন যোগ করি এখানে তাহলে কী হবে, ওএস আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। সব বন্ধুরা এখানে দেখবে এভাবে বলবে, মানে H+ যোগ করায় ওএস আয়নের সাথে ওএস আয়নের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে এতে ওএস আয়নের কি হয়, ঘাটতি ঘটে। মানে এতে যেহেতু ওএস আয়ন মানে এখান থেকে চলে যাওয়ার ফলে এই বিক্রিয়ায় কি আছে, ওএস আয়নের ঘাটতি আছে। ফলে লা-শাতেলিয়ের নীতি অনুসারে সাম্যের অবস্থা কোন দিকে স্থানান্তরিত হবে, সাম্যের অবস্থা ডানে স্থানান্তরিত হবে। যেহেতু এই দিকে ঘাটতি আছে, এই ঘাটতি পূরণের জন্য এই দিক থেকে একটু ঘাটতি পূরণ করবে, মানে সাম্যাবস্থা ডান দিকে সরে আসবে। কিন্তু কেবি এর মান, মানে সাম্যাবস্থায় কেবি এর মান নির্দিষ্ট, মানে কী হবে, কেবি এর মান নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট থাকে। কিন্তু আবার অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণে ওএস আয়ন যদি আমরা যোগ করি, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণে যদি আমরা ওএস আয়নটা যোগ করি, ওএস আয়ন যোগ করলে কি হবে, অ্যামোনিয়াম আয়ন ওএস আয়নের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। মানে এই
মানে এই অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আবার বিয়োজিত হয়ে H+ আয়নের, মানে এই অবিয়োজিত যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইটা যদি আবার বিয়োজিত হয় কী করবে, ওই OH আয়নের ঘাটতিটা এখানে পূরণ করে দেবে। এই সমীকরণে OH আয়নের ঘাটতিটা কী করবে, পূরণ করে দেবে, মানে OH আয়নের ঘাটতি পূরণ করে দেবে। এভাবেই বাফার দ্রবণ তার পিএস মানটা কী রাখে, স্থির রাখে। মানে অম্লীয় বাফার দ্রবণ তার পিএস মানটা স্থির রাখে, ক্ষারীয় বাফার দ্রবণটাও তার পিএস মানটাকে কী রাখতেছে, স্থির রাখতেছে। এই কারণেই অর্থাৎ বাফার দ্রবণ তার পিএস মানটাকে কী রাখে, অলওয়েজ স্থির রাখে। সো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো কীভাবে একটা বাফার দ্রবণ সামান্য মাত্রায় যদি আমরা অ্যাসিড ক্ষার যোগ করলে অর্থাৎ ওই বাফার দ্রবণের কোনোরূপ পিএস মানের কোনো পরিবর্তন ঘটে না। মানে অর্থাৎ যদি আমরা অম্লীয় বাফার নিয়ে কাজ করি তাহলে কী ঘটবে, অম্লীয় বাফার নিয়ে কাজ করলে মানে ওখানে কী ঘটবে, OH আয়নের ঘাটতি পড়বে, H+ আয়নের ঘাটতি পড়বে, মানে অ্যাসিডের ঘাটতি পড়বে। ওই ঘাটতি পূরণের জন্য আমাদের কী করতে হবে, একটা ক্ষার যোগ করতে হবে। এই ক্ষার যদি যোগ করি তাহলে উৎপন্ন করবে, পানি উৎপন্ন করে, এবং ওই পানিটা আবার মানে ওই অ্যাসিডটা আবার বিয়োজিত হয়ে কী করবে, ইথানোয়িক আয়ন এবং সোডিয়াম আয়ন উৎপন্ন করবে। এই সোডিয়াম আয়নটা যদি আমরা H+ আয়ন যোগ করি তাহলে কী উৎপন্ন করবে, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে। যেহেতু এই ইথানোয়িক অ্যাসিড অবিয়োজিত অবস্থায় থাকে, এই ইথানোয়িক অ্যাসিডটা আবার কী করবে, বিয়োজিত হয়ে H+ আয়নের ঘাটতি পূরণ করবে। ফলে বাফার দ্রবণ তার কী করবে, পিএস মানটাকে স্থির রাখবে। এভাবেই বাফার দ্রবণ তার মানে বাফার দ্রবণ তার দ্রবণকে স্থির রাখে বা পিএস মানটাকে স্থির রাখে। এখন যাবো আমরা এখন আমাদের পরবর্তী টপিকে চলে যাব। তো বন্ধুরা, আমাদের পরবর্তী টপিক হচ্ছে আচ্ছা, অম্লীয় বাফার দ্রবণে পিএস মানটাকে, পিএস এর এখন ইকুয়েশন আমরা দেখব। আমরা অম্লীয় বাফার দ্রবণে কিভাবে পিএস মানের ইকুয়েশনটা আমরা এখন দেখব। অম্লীয় বাফার দ্রবণে পিএস এখন গণনা করব। বন্ধুরা, এখন যদি আমরা দেখব অম্লীয় বাফার দ্রবণে পিএস গণনা, আমরা এখন দেখব অম্লীয় অম্লীয় বাফার দ্রবণে পিএস গণনা। অম্লীয় বাফার দ্রবণে আমরা কি করব, একটা পিএস এখন গণনা করব। যদি আমরা এই বাফার দ্রবণে পিএসটা গণনা করি তাহলে কি হবে, ধরো একটা দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিডটা বিয়োজিত হয়ে কি তৈরি করবে, H+ আয়ন এবং A- আয়ন। ধরো একটা দুর্বল অ্যাসিড আমরা ধরে নিলাম, এই দুর্বল অ্যাসিডটা অর্থাৎ একটা দুর্বল অ্যাসিড H ধরে নিলাম, এই H বিয়োজিত হয়ে কি করবে, H+ আয়ন এবং OH আয়ন তৈরি করবে। মানে এই দুর্বল অ্যাসিডটা H+ আয়ন এবং OH আয়ন তৈরি করবে। এবং যদি আমরা ভর ক্রিয়ার সূত্রানুসারে দেখি, ভর ক্রিয়ার সূত্রানুসারে কি হবে, যদি আমরা যেহেতু এটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা যদি আমরা কে ধরি তাহলে কি হবে, উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ইন্টু উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে আমরা সাম্যাবস্থায় কি ধরবো, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে বলা হয়। যদি আমরা এখানে যদি একটু আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের কি হবে বন্ধুরা, অর্থাৎ এইটাকে যদি আমরা একটু আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের মানটা কি হবে, যদি আমরা H+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করবো, যেহেতু H+ আয়নটাকে এখানে রাখলাম তাহলে কি হবে, Ka ইন্টু H আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই A- আয়নের ঘনমাত্রা। যদি আমরা এই মানটাকে উভয় পাশে, ইকুয়েশনের উভয় পাশে যদি আমরা মাইনাস লগ নিয়ে কাজ করি, ইকুয়েশনের উভয় পাশে যদি আমরা মাইনাস লগ নিয়ে কাজ করি তাহলে কি হবে, তাহলে মাইনাস লগ অফ H+ আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু মাইনাস লগ অফ কি হবে, Ka ইন্টু কি হবে, H আয়নের ঘনমাত্রা প্লাস, যেহেতু ভাগ আকারে থাকলে আমরা কি জানি, ভাগ আকারে থাকলে অলওয়েজ কি হবে, বিয়োগ হবে, মানটা কি হবে, বিয়োগ হবে, বিয়োগ মানে মাইনাস হয়ে যাবে, মাইনাস লগ অফ, উভয় পাশে মাইনাস লগ নিলাম, অর্থাৎ মাইনাস লগ অফ কি হবে, মাইনাস লগ অফ A- আয়নের ঘনমাত্রা। এটা মাইনাস চিহ্ন বন্ধুরা, অবশ্যই তোমরা একটু মনে রাখবে, এটা মাইনাস চিহ্ন। যদি আমরা কি জানি, অর্থাৎ ঋণাত্মক মানে H+ আয়নের
এইচ প্লাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগকে আমরা পিএস বলা হয়। যেহেতু এইচ প্লাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা পিএস বলি। যেহেতু এই মানটা কী হবে, পিএস ইকুয়াল টু, এবং এই মানটা কী হবে বন্ধুরা, যদি এই মানটা একটু ভালোভাবে লক্ষ্য করো, এই দুইটা আবার ফির গুণ অবস্থা আছে, কে এবং এইচ আয়নটা গুণ অবস্থা আছে। গুণ অবস্থা থাকলে আমরা কি করব, অর্থাৎ গুণ অবস্থায় থাকলে আমরা যোগ আকারে লিখবো। তাহলে কী হবে, মাইনাস লগ অফ কে এ প্লাস কী হবে, প্লাস মাইনাস লগ অফ কী হবে, এইচ আয়নের ঘনমাত্রা। এখন মাইনাস মাইনাস কী হবে, প্লাস, সরি বন্ধুরা, মাইনাস এ আয়নের ঘনমাত্রাকে যদি আমরা কি লিখি, অর্থাৎ এখানে মাইনাস এবং মাইনাস লগ অফ এ আয়নের ঘনমাত্রাকে আমরা কি লিখতে পারি, মাইনাস লগ অফ, সরি বন্ধুরা, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস এ অফ লগ এর ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে। তাহলে কত হবে, মাইনাস মানে প্লাস লগ অফ এ মাইনাস আয়নের ঘনমাত্রা। সো বন্ধুরা, এখন যদি আমরা কি করি, এটা মাইনাস বন্ধুরা, অবশ্যই মাইনাস, এটা একটু মনে রাখবে। এখন যদি আমরা মানটা একটু সিম্পলিফাই করি, মাইনাস লগ অফ কে আমরা কি বলবি, মাইনাস লগ অফ কে থেকে আমরা কি বলবো, মাইনাস লগ অফ কে আমরা কি বলবো, পিকে। আমরা যেমন মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রাকে কি বলছিলাম, পিএস, অনুরূপভাবে মাইনাস লগ অফ কে আয়নকে আমরা কি বলবো, কে আমরা পিকে দ্বারা প্রকাশ করবো। এখন পিকে কি আমরা কিছুক্ষণ পরে সেটা জেনে নেবো। অর্থাৎ পিকে প্লাস কি হবে বন্ধুরা, যদি আমরা এটাকে দেখি তাহলে এখানে কি হবে, মাইনাস প্লাসে কি হবে, মাইনাস লগ অফ এইচ এ প্লাস লগ অফ এ মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা কি লিখতে পারি, পিকে এ মাইনাস কি হবে, পিকে মাইনাস, অর্থাৎ যদি আমরা এটাকে একটু প্লাস আকারে লিখি, কারণ এইটা সামনে লিখবো, প্লাস লগ অফ, আমরা যেহেতু লগ ভিত্তি সেম হলে আমরা সেটাকে কি আকারে, যেহেতু বিয়োগ আকারে আছে, যে এটা সামনে নিলাম এটা পিছনে নিলাম, তাহলে কি হবে, বিয়োগ অবস্থায় আছে, এই কারণে বিয়োগ অবস্থায় থাকলে ভাগ আকারে আমরা লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ এ আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই এইচ এ আয়নের ঘনমাত্রা। সো বন্ধুরা, আমরা এখান থেকে কি লিখতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি বন্ধুরা, এখান থেকে আমরা কি বলতে পারি, তোমরা এখান থেকে বলো। অর্থাৎ এখান থেকে আমাদের পিএস, অর্থাৎ অম্লীয় বাফার ধর্মের পিএস ইকুয়েশনটা এখানে, এইটা মানে পিএস ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ এ আয়নের ঘনমাত্রা, মানে কি এ আয়নের মানে কি, উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এই ইকুয়েশনটাই আমাদের অম্লীয় বাফার ধর্মের ঘনমাত্রা। মানে এখানে কি বন্ধুরা, একটা অ্যাসিড। তাহলে এই অ্যাসিডটা তোমরা যদি বলবে যেহেতু অ্যাসিডটি দুর্বল, মানে এই অ্যাসিড আমরা যে অ্যাসিডটা নিচ্ছি, এই অ্যাসিডটা কিন্তু অত্যন্ত দুর্বল এবং জলীয় দ্রবণে সামান্য মাত্রায় বিয়োজিত হয়। অপরপক্ষে দুর্বল অ্যাসিডের শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ পানিতে পূর্ণ মাত্রায় বিয়োজিত হয়। এজন্য এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটাই আমরা কি করব, লবণের ঘনমাত্রা হিসেবে বিবেচিত করব। যদি এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটাকে আমরা কি হিসেবে গণনা করব, লবণের ঘনমাত্রা হিসেবে কাউন্ট করব। এইচ প্লাস আয়নের ঘনমাত্রাকে আমরা লবণের ঘনমাত্রা হিসেবে কাউন্ট করব। যদি, অর্থাৎ তোমরা বলবে যেহেতু অ্যাসিডটি দুর্বল এবং জলীয় দ্রবণে সামান্য মাত্রায় বিয়োজিত হয়, অপরপক্ষে দুর্বল অ্যাসিডের কি হবে, শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ পানিতে পূর্ণ মাত্রায় বিয়োজিত হবে। এজন্য এইচ প্লাস আয়নের ঘনমাত্রাকে লবণের ঘনমাত্রা হিসেবে আমরা কি করব, বিবেচিত করব। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে কি হবে, পিএস ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ এ আয়নের ঘনমাত্রাকে আমরা লবণের ঘনমাত্রা বলবো, লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই এখানে কি এখানে কি একটা ক্ষার, সরি একটা অ্যাসিড, মানে অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিড বা অম্ল। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হলো, আমাদের এই ইকুয়েশনটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ পিএস অম্লীয় বাফার দ্রবণের পিএস যদি গণনা করতে বলে তাহলে পিএস ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। সো বন্ধুরা, অর্থাৎ আমরা এখানে যে একটা নতুন টার্ম পেয়েছি পিকে, এবং পিকে আমরা এখন সংজ্ঞা দেব। অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের ঋণাত্মক লগারিদমকে পিকে বলা হয়। অর্থাৎ অ্যাসিডের যদি আমরা পিএস আমরা কি জানি, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে, হাইড্রোজেন আয়নের কি
ঋণাত্মক লগারিদমকে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা পিএস বলি। এবং পিওএস কি, তাহলে হাইড্রোজেন আয়নের হাইড্রোক্সাইড আয়নের ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলি, পিওএস। তাহলে পিকে তাহলে কি হবে, পিকে ইকুয়াল টু কি হবে, মানে হাইড্রোজেন অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের, অ্যাসিড যে কোনো একটা অ্যাসিড ধরো এ, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের, যেমন যে কোনো একটা অ্যাসিড এ, যে কোনো একটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের ঋণাত্মক লগারিদমকে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের যেমন কে অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের ঋণাত্মক লগারিদমকে আমরা পিকে বলবো। সো বন্ধুরা আশা করি এ থেকে তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আমাদের অর্থাৎ অম্লীয় বাফার দ্রবণের আমরা পিএসটা গণনা করলাম। এই ইকুয়েশন থেকে আমাদের পিএস গণনা করতে হবে। আমরা যখন ম্যাথ প্রবলেমগুলো করব এখান থেকে বন্ধুরা অনেক প্রশ্ন আসবে। সো বন্ধুরা এই ইকুয়েশনটা অবশ্যই মনে রাখতে হবে। মানে এখান থেকে আমরা কি বলতে পারি, মানে কোন অ্যাসিডটা দুর্বল এবং কোন অ্যাসিডটা শক্তিশালী, এখান থেকে আমরা বলতে পারি। অর্থাৎ কে এর মান যত বেশি হবে অ্যাসিডটি তত দুর্বল। অর্থাৎ কে এর মান, পিকে এর মান যত কি হবে, পিকে এর মানটা যত বেশি হবে, আমরা এখানে উপরে তীর চিহ্ন দিয়ে বুঝালাম, মানটা যত বেশি হবে অ্যাসিডটি তত কি হবে, বন্ধুরা তত দুর্বল হবে। পিকে এর মান কত হবে, যত বেশি হবে অ্যাসিডটি তত বেশি দুর্বল, এবং পিকে এর মানটা যত কম হবে তত কি হবে, অ্যাসিডটি তত বেশি শক্তিশালী। সো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ পিকের মান থেকে, যেহেতু পিকের মান আমরা কি জানি, মাইনাস লগ অফ কে আয়নের ঘনমাত্রা, অর্থাৎ পিকের মানের সাথে অর্থাৎ এইচ প্লাস আয়নের, যেমন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে পিকের মানটা যত বেশি হবে, পিকে মানে কে এর বিপরীত হলো পিকে, মানে কে এর বিপরীতটা কি হবে, এর বিপরীত হলো পিকে। সো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ অর্থাৎ আমরা সাম্যাবস্থায় কি দেখলাম, অর্থাৎ অ্যাসিডের অম্লীয় বাফার দ্রবণে পিএস আমরা গণনা করলাম। তো বন্ধুরা আশা করি, এবং কোন অ্যাসিডটি সবচেয়ে শক্তিশালী এবং কোন অ্যাসিডটি দুর্বল পিকের মান থেকেও জানা যায়। মানে পিকের মানটা এইচ প্লাস আয়নের যেহেতু বিপরীত, এ কারণে কি হবে, যেহেতু আমরা জানি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যত হবে, মানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এইচ প্লাস আয়নের মানে ঘনমাত্রা যত বেশি হবে, মানে ওই অ্যাসিডটা তত বেশি কি হবে, তত বেশি শক্তিশালী। যেহেতু পিকের সাথে এবং এইচ প্লাস আয়নের ঘনমাত্রার ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই কারণে পিকের মান যত বেশি হবে অ্যাসিডটি তত দুর্বল, পিকের মান যত কম হবে অ্যাসিডটি তত বেশি শক্তিশালী। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এখন আমরা ক্ষারীয় বাফার দ্রবণের কি করব, ক্ষারীয় বাফার দ্রবণের সমীকরণ নির্ণয় করব। সো বন্ধুরা যে সমীকরণটা আমরা নির্ণয় করলাম, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ গণনা অথবা ক্ষারীয় বাফার দ্রবণের যে পিএইচটা গণনা করব, এই ইকুয়েশনটাকে আমরা কি বলবো, এই ইকুয়েশনটার একটা নাম আছে, এই ইকুয়েশনটার নাম হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন বলা হয়। এই ইকুয়েশনটাকে অম্লীয় বাফার দ্রবণের যে পিএস বা পিওএস যে গণনা করব, এই ইকুয়েশনটার একটা নাম আছে। সেই ইকুয়েশনের নাম কি বন্ধুরা, হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন। এই ইকুয়েশনটার একটা নাম আছে, সেই ইকুয়েশনের নাম কি, হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন। অবশ্যই এই মনটা তোমরা লিখবে। এবং হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশনের কিছু ব্যবহার আছে, আমরা কিছু ব্যবহার দেখব। এখন যদি আমরা ক্ষারীয় বাফার দ্রবণের পিএস যদি আমরা এখন গণনা করব, এখন আমরা কি দেখব, ক্ষারীয় বাফার দ্রবণের কিভাবে পিএইচটা গণনা করতে হয় আমরা এখন সেটা দেখব। সো বন্ধুরা অবশ্যই তোমরা কি করবে, ক্লাসটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। যদি আমরা ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচটা গণনা করব, এখন ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচটা কি করব, গণনা করব। সো বন্ধুরা অবশ্যই তোমরা কি করবে, ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও, কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক। যদি আমরা ক্ষারীয় বাফার দ্রবণের, তোমরা কি বলবে, অত্যন্ত দুর্বল প্রকৃতির ক্ষার, ওই ক্ষারের সাথে শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে একত্রে ক্ষারীয় বাফার দ্রবণ বলা হয়। যেহেতু ক্ষারীয় বাফার দ্রবণের তোমরা কি বলবে, ক্ষারীয় বাফার দ্রবণের বিয়োজনের ইকুয়েশনটা নিম্নরূপ, এভাবে বলবে। যেমন ক্ষারীয় এমতে এখানে কি বলবো, মেটাল, যে কোনো একটা মেটালের সাথে যদি ধাতুর সাথে ওএইচ যুক্ত থাকে সেটা হয় ক্ষার। এই যদি আমরা এই ক্ষারটাকে বিয়োজিত করি তাহলে কি হবে, এম প্লাস আয়ন, কি হবে, ওএস মাইনাস আয়ন। এই ক্ষারীয় বাফার দ্রবণের এখন আমরা কি দেখব, অর্থাৎ পিএস ইকুয়েশনটা দেখব। যদি আমরা ভরক্রিয়ার ইকুয়েশন আকারে লিখি, অর্থাৎ ভরক্রিয়ার ইকুয়েশন থেকে অর্থাৎ ক্ষারের যদি বিয়োজন ধ্রুবককে বি ধরি তাহলে কি হবে, উৎপাদের মোলার ঘনমাত্রা এম প্লাস আয়ন
এবং OH আয়ন উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই কী হবে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। আমরা নিলাম এর অনুপাতটাকে আমরা কেবি বলবো। যদি আমরা অর্থাৎ অনুরূপভাবে যদি আমরা যেহেতু OH আয়নের ঘনমাত্রা বের করবো, যদি OH আয়নের ঘনমাত্রাকে বাম পক্ষে রাখি তাহলে কি হবে কেবি ইন্টু MOH আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই M প্লাস আয়নের ঘনমাত্রা, M প্লাস আয়নের ঘনমাত্রা। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা উভয় পক্ষে আমরা কি করব, মাইনাস যদি লগ নেই, উভয় পাশে মাইনাস লগ লই, যদি আমরা মাইনাস লগ লই তাহলে কি হবে, উভয় পাশে মাইনাস লগ নিলে কি হবে মাইনাস লগ অফ OH আয়নের ঘনমাত্রা। অনুরূপভাবে বন্ধুরা একই রকম মাইনাস OH আয়নের ঘনমাত্রা তাহলে কত হবে মাইনাস লগ অফ কেবি ইন্টু MOH আয়নের ঘনমাত্রা। যেহেতু ভাগ আকারে থাকলে আমরা কি জানি বিয়োগ হবে মাইনাস লগ অফ উভয় পাশে মাইনাস লগ অফ কেবল M প্লাস আয়নের ঘনমাত্রা। যদি আমরা এই ইকুয়েশনটাকে অর্থাৎ আমরা কি জানি মাইনাস লগ অফ অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঋণাত্মক ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলবো POH। আমরা POH বাই করলাম ইকুয়াল টু মাইনাস লগ অফ, যেহেতু এটা গুণ অবস্থা থাকে, গুণ অবস্থা থাকলে আমরা কি জানি যোগ হয়, যদি আমরা এটাকে যোগ আকারে লিখবো। সো বন্ধুরা এটাকে আমরা কি আকারে লিখবো, যোগ আকারে লিখবো, তাহলে কি হবে মাইনাস লগ অফ কেবি প্লাস কি হবে মাইনাস লগ অফ MOH আয়নের ঘনমাত্রা। আমরা এখানে লিখবো অর্থাৎ এখানে মাইনাস মাইনাস কি হবে বন্ধুরা, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস কি হবে প্লাস লগ অফ M প্লাস আয়নের ঘনমাত্রা। সো বন্ধুরা এখানে যদি আমরা এই মানটাকে আরেকটু সিম্পলিফাই করি, আমরা কি জানি যেহেতু আমরা কিছুক্ষণ আগে দেখলাম অর্থাৎ কে এর মানে আমরা কিছুক্ষণ মানে দেখলাম অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের ঋণাত্মক লগারিদমকে KA বলা হয়। অনুরূপভাবে ক্ষারের বিয়োজন ধ্রুবকের ঋণাত্মক লগকে আমরা কি বলবো পিকেবি বলবো। হ্যাঁ বন্ধুরা আমরা কি বলবো পিকেবি, আমাদের মানটা হবে এই পুরো মানটা হবে পিকেবি প্লাস মাইনাস প্লাস মাইনাসে কি হবে বন্ধুরা মাইনাস হয়ে যাবে, কত হবে মাইনাস লগ অফ MOH আয়নের ঘনমাত্রা প্লাস লগ অফ কত হবে M প্লাস আয়নের ঘনমাত্রা। যদি ইকুয়েশনটাকে আরেকটু সিম্পলিফাই করি তাহলে পিকেবি প্লাস কি হবে লগ অফ M প্লাস আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই MOH আয়নের ঘনমাত্রা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো MOH আয়নের ঘনমাত্রা। এখন যদি আমরা এই ইকুয়েশনটাকে আরেকটু সিম্পলিফাই করতে চাই তাহলে এই ইকুয়েশনটা কি হবে বন্ধুরা, অর্থাৎ আমরা কি জানি বন্ধুরা, আমরা কি জানি KW, আমরা কি জানি বন্ধুরা, আমরা জানি উইনো আমরা কি জানি, আমরা পানির আয়নিক গুণফল যে পড়ছি H প্লাস পানির আয়নিক গুণফল KW ইকুয়াল টু H প্লাস আয়নের ঘনমাত্রা ইন্টু OH আয়নের ঘনমাত্রা, আমরা কিন্তু এটা জানি। অর্থাৎ আমরা কি জানি KW ইকুয়াল টু H প্লাস আয়নের ঘনমাত্রা ইন্টু OH আয়নের ঘনমাত্রা। এই ইকুয়েশন থেকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, এখান থেকে আরেকটু যদি আমরা সিম্পলিফাই করি তাহলে ইকুয়েশনটা ইজিলি ড্রাইভ হয়ে যাবে। সো বন্ধুরা অবশ্যই তোমরা কি করো, অবশ্যই ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। এখন যদি আমরা উভয় পাশে মাইনাস লগ নিয়ে কাজ করি, যদি উভয় পাশে আমরা কী করবো মাইনাস লগ নিয়ে যদি আমরা কাজ করি, উভয় পাশে এই ইকুয়েশনের উভয় পাশে মাইনাস লগ নিয়ে কাজ করি, আমরা জানি মাইনাস লগ অফ KW ইকুয়াল টু পেতে হবে মাইনাস লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা ইন্টু OH আয়নের ঘনমাত্রা। এখন যদি আমরা কি জানি মাইনাস লগ অফ KW অর্থাৎ KW এর ক্ষারের মানে পানির আয়নিক গুণফলের ঋণাত্মক লগারিদমকে আমরা কি করবো PKW ইকুয়াল টু কত হবে, যদি অর্থাৎ মাইনাস লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা এবং OH আয়নের ঘনমাত্রাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, তাহলে কত হবে মাইনাস লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা, এখানে যেহেতু গুণ অবস্থা থাকলে তাহলে কি হবে প্লাস হবে, গুণ অবস্থা থাকলে প্লাস মাইনাস লগ অফ কত হবে মাইনাস লগ অফ OH আয়নের ঘনমাত্রা। অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমরা কি লিখি মাইনাস লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রাকে বলবো PH এবং প্লাস এই প্লাসটা দিলাম মাইনাস লগ অফ OH আয়নের ঘনমাত্রাকে আমরা কি বলবো POH। এখন থেকে যদি আমরা এখান থেকে POHটা বের করতে চাই, POH ইকুয়াল টু কি হবে PKW মাইনাস PH। সো বন্ধুরা এখান থেকে যদি আমরা মানটা বের করতে চাই তাহলে কি হবে, অর্থাৎ যদি আমরা এখান থেকে
এই মানটা যদি আমরা বের করতে চাই, এখন যদি পিওএস এর মানটা আমরা কিছুক্ষণ আগে বের করছি, এই মানটা এখন যদি আমরা বসে দেই তাহলে কি হবে, পিওএস এর মানটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি, অর্থাৎ পিকেবি প্লাস লগ অফ আমরা কি পেয়েছি, এম প্লাস আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই এম ও এস আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু কত হবে, PKW মাইনাস পিএস। সো বন্ধুরা এখন যদি এখান থেকে আমরা পিএস মানটা বের করতে চাই, ধরো এখান থেকে যেহেতু আমরা কি বলছি ক্ষারীয় বাফার দ্রবণে পিএসটা গণনা করবো, যেহেতু আমরা যদি পিএস এর মানটা সমান চিহ্নের বাম পক্ষে আনলাম এবং এগুলোকে সমান চিহ্নের ডান পক্ষে প্রেরণ যদি করি তাহলে কত হবে, PKW মাইনাস পিকেবি মাইনাস কি হবে, মাইনাস লগ অফ এম প্লাস আয়নের ঘনমাত্রা, এম এখানে কি মেটাল দ্বারা বোঝানো হয়, ডিভাইডেড বাই এম ও এস আয়নের ঘনমাত্রা। যদি আমরা এই ইকুয়েশনটাকে আরেকটু সিম্পলিফাই করি তাহলে কি হবে বন্ধুরা, এই ইকুয়েশনটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তোমরা কি হবে একটু ভালোভাবে লক্ষ্য করো তো বন্ধুরা, ভালোভাবে লক্ষ্য করো দেখি বন্ধুরা, তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করতে পারো তাহলে এই ইকুয়েশনটা কি হবে, অবশ্যই এই ইকুয়েশনটার মান হবে বন্ধুরা এখানে একটা ব্র্যাকেট চিহ্ন হবে, কারণ এই পুরোটাই সমান চিহ্নের ডান পক্ষে যা বসবে। সো বন্ধুরা এই পুরোটাই সমান চিহ্নে কি হবে, ডান পক্ষে গিয়ে বসবে। সো বন্ধুরা এখান থেকে যেহেতু বলবে, যেহেতু আমরা ক্ষারটি কিনেছি দুর্বল, মানে ক্ষারটি কেমন ক্ষার নিচ্ছি আমরা বন্ধুরা, আমরা কোন রকমের ক্ষার নিচ্ছি, আমরা দুর্বল প্রকৃতির একটা ক্ষার নিচ্ছি। তোমরা বলবে যেহেতু ক্ষারটি দুর্বল এবং জলীয় দ্রবণে সামান্য মাত্রায় বিয়োজিত হয় কিন্তু শক্তিশালী অ্যাসিডের লবণ পানিতে কিন্তু সম্পূর্ণ মাত্রায় বিয়োজিত হয়। এই কারণে এম প্লাস আয়নের যে ঘনমাত্রা আছে, এই এম প্লাস আয়নের ঘনমাত্রাকে লবণের ঘনমাত্রা হিসেবে বিবেচনা করবো, অর্থাৎ যে এম প্লাস আয়নের ঘনমাত্রা আছে এই এম প্লাস আয়নের ঘনমাত্রাটাকে আমরা কি হিসেবে, লবণের ঘনমাত্রা হিসেবে কি করব, গণনা করব। কারণ যেহেতু অ্যাসিডটি ক্ষারটি দুর্বল এবং জলীয় দ্রবণে সামান্য মাত্রায় কি হবে, দ্রবীভূত হবে। কিন্তু আমরা কি জানি বন্ধুরা, যেহেতু এই অ্যাসিডের সাথে এই ক্ষারের সাথে শক্তিশালী অ্যাসিডের আমরা কি বিক্রিয়া ঘটাচ্ছি, শক্তিশালী অ্যাসিডের যে বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে, যে লবণটা উৎপন্ন হচ্ছে সেই লবণটা কি হবে, পূর্ণমাত্রা বিয়োজিত হবে। এই কারণেই এই অর্থাৎ এম প্লাস আয়নের ঘনমাত্রাকে আমরা কি ধরবো, লবণের ঘনমাত্রা হিসেবে বিবেচিত করব। যদি এই ইকুয়েশনটাকে আরেকটু সিম্পলিফাই করি তাহলে কি হবে, PKW মাইনাস পিকেবি প্লাস কি হবে বন্ধুরা, যদি আমরা প্লাস নিয়ে কাজ করি, প্লাস লগ অফ এম প্লাস আয়নের কি ঘনমাত্রাকে আমরা কিন্তু লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই এমওএস, একটা তো ক্ষার নিচ্ছি, অর্থাৎ এমওএস মানে কি এখানে লবণ, এমওএস আয়নের ঘনমাত্রাকে আমরা বন্ধুরা এম মানে কি বন্ধুরা, একটা মেটাল, এম মানে কি একটা মেটাল, এম প্লাস আয়নের ঘনমাত্রাকে আমরা কি হিসেবে কাউন্ট করব, এম প্লাস আয়নের ঘনমাত্রাকে লবণের ঘনমাত্রা হিসেবে কাউন্ট করব, অর্থাৎ বন্ধুরা লবণ ডিভাইডেড বাই অম্ল। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে, এম প্লাস আয়নের লবণ ডিভাইড বাই এমওএস একটা কি ক্ষার। তো অর্থাৎ আমাদের ইকুয়েশনটা হলো অর্থাৎ পিএস ইকুয়াল টু PKW মাইনাস পিকেবি প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই ক্ষারের ঘনমাত্রা। আশা করি বন্ধুরা অর্থাৎ এই ইকুয়েশনটাও বুঝতে পেরেছো। অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমরা কিভাবে মানটা অর্থাৎ পিএস ক্ষারীয় দ্রবণ থেকে অর্থাৎ ক্ষারীয় বাফার দ্রবণ থেকে আমরা কিভাবে অর্থাৎ পিএসটা গণনা করলাম। সো বন্ধুরা অবশ্যই তোমরা মনে রাখবে এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। মানে কোনো ক্ষারকীয় বাফার দ্রবণে পিএস গণনা করতে যদি পানির আয়নিক গুণফল জানতে হবে, মানে কোনো ক্ষারকের আমরা অ্যাসিডের যখন পিএসটা গণনা করেছি কিন্তু পিকে মানে ক্ষারের অর্থাৎ আয়নিক গুণফলের মানটা জানার দরকার নেই। কিন্তু বন্ধুরা একটা শর্ত আছে, যদি আমরা ক্ষারের বিয়োজন ধ্রুবকটা মানে ক্ষারের পিএস যদি আমরা বের করতে চাই অবশ্যই আমাদের কি করতে হবে, KW মানে আয়নিক গুণফল আমাদের কি করতে হবে, আয়নিক গুণফল অবশ্যই কি হবে জানতে হবে, এটা অবশ্যই মানতে হবে। সো বন্ধুরা যদি আমরা ক্ষারের পিএসটা গণনা করতে চাই অবশ্যই আমাদের কি করতে হবে, আয়নিক গুণফলটা অবশ্যই জানতে হবে। যদি আয়নিক গুণফল না জানি তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো না, অর্থাৎ পানির আয়নিক গুণফলটা নির্ণয় করতে পারবো না। সো বন্ধুরা আশা করি তোমরা অর্থাৎ বুঝতে পেরেছো এবং আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কি করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলে। সো বন্ধুরা অর্থাৎ আমরা দেখলাম অর্থাৎ ক্ষারীয় বাফার দ্রবণের ইকুয়েশনটা আমরা কি করলাম অর্থাৎ দেখলাম। সো বন্ধুরা অবশ্যই তোমরা কি করবে, যেহেতু বাফার দ্রবণ একটা গুরুত্বপূর্ণ একটা টপিক এবং বাফার দ্রবণ সম্পর্কে তোমরা কি করছো
বিস্তারিত হলেও একটু জানতে পেরেছো। সো বন্ধুরা অবশ্যই তোমরা কী করবে, অবশ্যই ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কী করবে বন্ধুরা, অবশ্যই আমাদের কী করবে, আমাদের অর্থাৎ লেকচারটা অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দেবে। সো বন্ধুরা একটু কিপটামি না করে অবশ্যই তোমরা কী করবে, অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। সো বন্ধুরা এখানে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কী হবে, মাইনাস চিহ্ন হবে, এটা পুরোটাই মাইনাস চিহ্ন হবে। সো বন্ধুরা অবশ্যই একটা ইকুয়েশনটা একটু ভুল ছিল, এই কারণে আমরা ইকুয়েশনটা ঠিক করলাম। এবং বিভিন্ন এই অধ্যায়ের শেষে বিভিন্ন ধরনের পিএস মানটা দেওয়া আছে, পিএস মানগুলো দেওয়া আছে, যেমন মূত্রের পিএস কত, মানুষের রক্তের পিএস কত, এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে বন্ধুরা, কারণ এগুলো অনেক সময় এমসিকিউ আকারে দেওয়া থাকে। যেমন চোখের পিএস কত, চোখের জলের পিএস কত, মানুষের লালার পিএস কত, এবং গরুর দুধের পিএস কত, অবশ্যই এগুলো মনে রাখবে, কারণ বন্ধুরা এগুলো অনেক সময় এসে থাকে। সো বন্ধুরা অবশ্যই কী করবে, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং আমরা কিছু পরের লেকচারে আমরা কী করব, পিএসের কিছু অঙ্ক ম্যাথ করব। সো বন্ধুরা অবশ্যই তোমরা কী করবে, অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। যেমন অনেক বিভিন্ন ধরনের অ্যাসিডের বা ফাঁদ দ্রবণের পিএস আছে, এই পিএসগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ এই পিএসগুলোই বন্ধুরা অনেক সময় এমসিকিউ এসে থাকে। সো বন্ধুরা অবশ্যই তোমরা বই থেকে এটুকু একটু দেখে নেবে। সো বন্ধুরা অর্থাৎ আমাদের পিএস থেকে প্রায় আলোচনা শেষ, আমরা এখন দেখব অর্থাৎ বিভিন্ন ধরনের মাটির পিএস নিয়ে আমরা এখন আলোচনা করব। সো বন্ধুরা অবশ্যই তোমরা কী করবে, অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে, এবং আমাদের লেকচারে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করবে। মানুষের রক্তের পিএস আমরা নিয়ে এখন আলোচনা করবো। সো বন্ধুরা অবশ্যই তোমরা কী করবে, যেমন মানুষের রক্তের পিএস কত বন্ধুরা, আমরা জানি মানুষের রক্তের পিএস আমরা জানি বন্ধুরা, রক্তের পিএস আমরা কত জানি, অর্থাৎ আমরা জানি রক্তের পিএস 7.35 থেকে 7.45 এই মানটা অবশ্যই মনে রাখবে। মানুষের রক্তের পিএস এটা কিন্তু অনেক সময় এমসিকিউ এসে থাকে। সো বন্ধুরা অবশ্যই তোমরা কী করবে, অবশ্যই এটা অবশ্যই মনে রাখবে। এবং বিভিন্ন ধরনের পিএস আছে, এই পিএস ক্রিয়াকলাপগুলো অবশ্যই মনে রাখবে, কারণ ত্বকের পিএস, বিভিন্ন ধরনের পিএসগুলো আছে, এই পিএসগুলো কিন্তু বন্ধুরা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো যদি তুমি না জানো তাহলে পরবর্তীতে তোমার অনেকটা সমস্যা হতে পারে। অবশ্যই তুমি কী করবে বন্ধুরা, ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে। এবং আমাদের ভিডিও লেকচার প্রায় এ পর্যন্ত ছিল। এবং মাটিতে চুন যোগ করলে, মানে ক্ষারীয় অবস্থায় হলে কোন চুন যোগ করতে হবে, এবং অম্লীয় অবস্থায় কোন চুন যোগ করতে হবে, এগুলো তোমরা অবশ্যই জেনে রাখবে। যদি বন্ধুরা মাটির অম্লত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে মাটিতে কী করতে হবে, চুন যোগ করতে হবে, চুন ডলোমাইট। যদি অম্লত্ব বৃদ্ধি পায় মাটির, যদি আমরা মাটির কী পেলো, ধরো অম্লত্ব বৃদ্ধি পেলো, তাহলে আমাদের কী করতে হবে, মাটিটাকে প্রশমিত করার জন্য আমাদের কী করতে হবে, ক্ষার যোগ করতে হবে, যেমন চুন, যেমন ক্যালসিয়াম অক্সাইড, ডলোমাইটের সঙ্গেটা অবশ্যই মনে রাখবে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে আমরা কী বলবো, ডলোমাইট। সো বন্ধুরা অবশ্যই এটা মনে রাখবে, যদি এটা মানে মাটির যদি আমরা কী হয়, অম্লত্ব বৃদ্ধি পায়, তাহলে আমাদের এই চুনগুলো যোগ করতে হবে, এবং মাটির পিএইচ মানটা তখন একটু সীমিত মাত্রায় আসবে। এবং মাটির যদি ক্ষারকত্ব বৃদ্ধি পায়, মাটির কী হলো, যদি ক্ষারকত্ব বৃদ্ধি পায়, তাহলে আমাদের কী করতে হবে, ক্ষারকত্ব বৃদ্ধি পেলে যেমন বিভিন্ন ধরনের নাইট্রেট, যেমন বিভিন্ন ধরনের নাইট্রেট, যেমন পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, বিভিন্ন ধরনের নাইট্রেট যোগ করতে হবে, সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, বিভিন্ন ধরনের নাইট্রেট, এগুলো কী করতে হবে, অবশ্যই আমাদের যোগ করতে হবে। বিভিন্ন সালফেট, ফসফেট, এগুলো যোগ করলে মাটির পিএইচটাকে নিয়ন্ত্রণে আনা যাবে। সো বন্ধুরা অবশ্যই তোমরা কী করবে, অবশ্যই এই ভিডিও লেকচারটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। সো বন্ধুরা আজকের ভিডিও লেকচারটা এই পর্যন্তই ছিল। আমরা গত লেকচারে দেখব এই অধ্যায়ের কিছু ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব। সো এই অধ্যায়ের ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করার আগে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবে, এবং এই অধ্যায়ের যে সব আমরা সূত্র পড়লাম, এই সূত্রগুলো আমরা তোমাদের লিখে দেই, এবং পরবর্তী ক্লাসে এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। ম্যাথ করতে গেলে এই সূত্রগুলো কাজে লাগবে। এখন যে সূত্রগুলো দেখলাম, এই যেমন এই দুইটি সূত্র, এই একটা সূত্র তোমাদের কাজে লাগবে,
আরেকটা সূত্র এই যে এখানে আছে হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন, এই যে এই ইকুয়েশনটা তোমাদের কাজে লাগবে। অর্থাৎ এই অধ্যায়ে আমরা যেসব সূত্র দেখলাম সেই সব সূত্রে আমি এখন কিছু লিখে দেবো। এই সূত্রগুলো তোমরা অবশ্যই কী করবে, অবশ্যই একটু খাতায় লিখে রাখবে, কারণ এই সূত্রগুলো লিখে রাখলে তোমরা কী করবে বন্ধুরা, তোমরা ম্যাথ প্রবলেমগুলো ইজিলিভাবে করতে পারবে। সো বন্ধুরা অবশ্যই কী করবে, অবশ্যই এটা অবশ্যই লিখে রাখবে, কারণ এই সূত্রগুলো দিয়েই ম্যাথ কিন্তু করা যায়। যেমন বিভিন্ন ধরনের পিএস এগুলো গণনা করতে অবশ্যই আমাদের কি লাগবে, এগুলো লাগবে। সো বন্ধুরা অবশ্যই আমরা কী করবো, অবশ্যই ভিডিওগুলো অবশ্যই, যেমন আমরা কি জানি পিএস, আমরা এই সাধারণ সূত্র, যেমন পিএস ইকুয়াল টু মাইনাস লগ অফ এস প্লাস ওয়ানের ঘনমাত্রা, পিএস ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস লগ অফ ওই সাইনের ঘনমাত্রা। এভাবেই বন্ধুরা, যেমন আমরা জানি কে ইকুয়াল টু সি আলফা স্কয়ার, কে ইকুয়াল টু সি আলফা স্কয়ার, এবং কেবি ইকুয়াল টু কী হবে, কেবি ইকুয়াল টু সি আলফা স্কয়ার। এবং আরেকটা আমাদের সূত্র আছে, আমরা পানির আয়নিক গুণফল থেকে দেখছি, এস প্লাস আয়নের ঘনমাত্রা ইন্টু ওএস আয়নের ঘনমাত্রাকে আমরা কি ধরছি 10⁻⁻14, এবং পিএস প্লাস পিওএস আমরা কি জানি 14, পিএস প্লাস পিওএস ইকুয়াল টু 14। এই মানগুলো অবশ্যই মনে রাখবে। এবং আমাদের এই অধ্যায়ের আরেকটা সূত্র আছে, হয়তো বা তোমাদের দেখানো হয়নি, আরেকটা সূত্র আছে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বা অথবা কি ওএস আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু সি আলফা। এই সূত্রটা তোমাদের মনে রাখবে, এই সূত্রটা হয়তো বা পড়া হয়নি, তোমরা অবশ্যই একটু মনে রাখবে। অর্থাৎ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা অথবা ওএস আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু সি আলফা, এই সূত্র দিয়েই আমরা পরবর্তীতে ম্যাথগুলো করবো। তো বন্ধুরা অবশ্যই তোমরা কী করবে, অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।